আবারও চলে এসেছি ট্রিকি মান্ত্রাসের আরও একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাস আসন্ন আরআরবি পরীক্ষাকে কেন্দ্র করে আরআরবি পিও এবং ক্লার্ক স্পেশাল একটি ক্লাস। আজকের ক্লাসে বিষয় হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অর্থাৎ আগত পরীক্ষাটিতে সম্ভাব্য কিছু কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের প্রশ্ন নিয়েই আমাদের ক্লাসটি সাজানো। তো চলো দেরি না করে ঝটপট শুরু করে ফেলি আজকের ক্লাসটি। ফার্স্ট একটা আমাদের নাম্বার সিরিজ আছে। নাম্বার সিরিজ থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার সিরিজ। আমরা কিছু নাম্বার সিরিজের করার সাথে সাথে প্যাটার্নও শিখে নেব যে নাম্বার সিরিজগুলি আমরা কী কী প্যাটার্নে চেষ্টা করে দেখতে পারি। তো আজকের প্রথম নাম্বার সিরিজ কি আছে? 12 × 12, 24, 72, তারপরে আছে 1440। তাহলে কি আছে? 12, 12, 24, 72, নেক্সট নাম্বারটি আমাকে বের করতে হবে এবং লাস্টে কি আছে? 1440। ভীষণ সোজা একটি নাম্বার সিরিজ। কি বলো তো, প্রথমেই যেটা দেখে মনে হচ্ছে প্রথম দুটো নাম্বার, অর্থাৎ এক্ষেত্রে কি হয়েছে? ইন্টু 1 হয়েছে। তাহলে এক্ষেত্রে যখন ইন্টু 1 হয়েছে, পরেরটির ক্ষেত্রেও তো ইন্টু 1 হয়েছে না? পরেরটির ক্ষেত্রে কিন্তু ইন্টু 1 হয়নি, পরেরটির ক্ষেত্রে কি হয়েছে? ইন্টু 2 হয়েছে। নেক্সটের ক্ষেত্রে দেখি তাহলে ইন্টু 3তে কাজ করছে নাকি? হ্যাঁ, 24 × 3, তাহলে 72 হয়ে যায়। তাহলে নেক্সটটা কি হয়ে যাবে? 72 × 4, অর্থাৎ 4 × 2 = 8, 7 × 4 = 28, অর্থাৎ 288। লাস্টেরটা একবার চেক করে নাও, 288-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে 1440 আসে নাকি? 5 × 8 = 40, 4, এখানে আসলে 5 × 8 = 40, 44, 4, 5 × 2 = 10, 40, 1440। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি, অর্থাৎ 288 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। খুব সোজা প্রথম নাম্বার সিরিজটা, কিন্তু বাকিগুলো কি একটু এতই সোজা? তো চলো এগিয়ে দেখা যাক এত সোজা নাকি আরও একটু কঠিন। নেক্সট 16, 17.8, আচ্ছা আমরা লিখে ফেলি 16, তারপরে আছে 17.8, তারপরে আছে 21.4, তারপরেরটা আছে 28.6 এবং না লাস্টেরটা কি আছে? 43। তাহলে এক্ষেত্রে দেখি ডিফারেন্স কি আছে। 16-এর সাথে এক্ষেত্রে দেখো প্রথমে আমরা কি ইন্টু, যদি প্রথমটার ক্ষেত্রে দেখি 1 ইন্টু, তোমরা যদি বলো হ্যাঁ 1 × 1-এর কাছাকাছি, পরেরটা কি ইন্টু 2-এর কাছাকাছি? নয়। তাহলে যদি এত কাছাকাছি এই ইন্টুর কাছাকাছি না থাকে, তাহলে বেসিক যেটা অর্থাৎ প্লাস মাইনাসে আমরা চেষ্টা করব। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি আছে? 16 আর 17.8-এর ডিফারেন্স হচ্ছে 1.8। তারপরটার ক্ষেত্রে ডিফারেন্স দেখি কত? 8, 9, 10 অর্থাৎ 6, এখানে আসলে 17, 18 অর্থাৎ 3.6। তাহলে 18, তারপরটা চলে গেল কি 3.6। নেক্সট এটার দেখি ডিফারেন্স কত? 6-এর থেকে 4 গেলে 2, এখানে হচ্ছে 7.2। এটার ক্ষেত্রে দেখি ডিফারেন্স কত আসছে। আচ্ছা, এটা ডিফারেন্সটা দেখার আগে আমরা এইখানে যেটা দেখি সেটা কি আছে দেখো, 1.8 তার সাথে যদি আমি 2 ইন্টু করি তাহলে কি পাচ্ছি? 3.6। 3.6-এর সাথে যদি আমি 2 ইন্টু করি তাহলে কি পাচ্ছি? 7.2। তাহলে এক্ষেত্রে দেখি 7.2-এর সাথে যদি আমি 2 ইন্টু করি তাহলে আমার কত চলে আসবে? 14.4। তাহলে দেখি তো এই 14.4টা গুণ করলে এটা আসে নাকি? তাহলে 6 × 4, 6, 4, 10, 10 হচ্ছে 8 + 4 হচ্ছে 12 + 1/3, হ্যাঁ 43 চলে আসছে। তাহলে নেক্সট এখানে কত হবে? ইন্টু 2 ডিফারেন্স, অর্থাৎ 144-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 28.8। তাহলে 43-র সাথে 28.8 যোগ করে দাও, এখানে আসবে 0.8, এখানে আসবে কত? 1, এখানে আসবে 6, 71.8, অর্থাৎ অপশান ই হয়ে গেল আমাদের কারেক্ট। বোঝা যাচ্ছে খুব সোজা, এটিও ভীষণ সোজা একটি নাম্বার সিরিজ। এগিয়ে যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট দেখি কি আছে। নেক্সট একটি নাম্বার সিরিজ আছে। কি আছে? 12, লিখে ফেলি আবার 12, 7। এখানে কিন্তু আমরা সুবিধার জন্য লিখছি, কিন্তু আমাদের কিন্তু পরীক্ষায় চেষ্টা করতে হবে কত তাড়াতাড়ি আমরা দেখেই অ্যান্সার বলে দিই। তার জন্য কি আমাদের দরকার? প্র্যাকটিস। 68.5। এক্ষেত্রে কি দেখো, দেখা যাচ্ছে এই 12-এর হাফের কাছাকাছি 7, আবার 7-এর পরে হাফের কাছাকাছি কি 8? না, 7-এর 1 টাইমসের কাছাকাছি। তাহলে এক্ষেত্রে কি দেখো, 12-এর সাথে যদি আমি কি করি? হাফ ইন্টু করি, অর্থাৎ 6
প্লাস 1 কত হয় 7। তাহলে 7-এর সাথে দেখো কি হবে 7 ইন্টু 1 প্লাস 1 8। পরেরটা কি 8 ইন্টু 3/2 প্লাস 1 8 ইন্টু 3/2 প্লাস 1 কত হয় এখানে হচ্ছে 2 ইন্টু 4 12 প্লাস 1 13। তাহলে 13-এর সাথে এখানে কত হবে ইন্টু 2 প্লাস 1 অর্থাৎ 13 ইন্টু 2 26 প্লাস 1 কত 27 হয়ে গেল আমার অ্যান্সার। অর্থাৎ অপশান বি চলে আসলো আমাদের সঠিক অ্যান্সার। এইভাবেই খুব তাড়াতাড়ি প্র্যাকটিসের সাহায্যে আয়ত্ত করতে হবে কিন্তু নাম্বার সিরিজগুলো। আর নাম্বার সিরিজ সব থেকে ভালো তাড়াতাড়ি করার জন্য আমাদের কি লাগবে আমাদের লাগবে নাম্বার সিস্টেমের ওপর দখল। নাম্বার সিস্টেমের উপর তোমাদের যত ভালো দখল থাকবে তোমরা কিন্তু তত ভালো নাম্বার সিরিজগুলি করতে পারবে। এগিয়ে যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট আবার একটি নাম্বার সিরিজ কি আছে 72 79 65 93 তারপরেরটা আমাকে বের করতে বলেছে। তাহলে এটি আবার প্লাস কাছাকাছি কিন্তু আবার একটু কমেও যাচ্ছে, প্রথমে 79-এ বাড়ছে আবার 65-এ কমে যাচ্ছে। তাহলে লিখে ফেলি 72 79 65 93। নেক্সট নাম্বারটি জানি না আমরা, বের করতে হবে। লাস্টেরটা কত 149। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে একটা প্লাস হচ্ছে, কত প্লাস হচ্ছে 72 থেকে 79 প্লাস 7। 79-এর থেকে 65 এটা আবার কমে যাচ্ছে, কত কমে যাচ্ছে এখানে হচ্ছে 14 অর্থাৎ -14 কমে যাচ্ছে। পরেরটার ক্ষেত্রে দেখি যে 7-এর মাল্টিপ্লাইয়ের আকারে যাচ্ছে নাকি অন্য কোনো প্যাটার্নে যাচ্ছে, দেখে নিই আমরা কি হচ্ছে। এখানে কত আসছে 65-এর থেকে 93, এখানে হচ্ছে 5 হলে 70 80 অর্থাৎ 28 এখানে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে নেক্সট ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু একটু মাইনাস হবে, কিন্তু কি প্যাটার্নে হচ্ছে এক্ষেত্রে কি হয়েছে ইন্টু 2, এক্ষেত্রে কি হয়েছে ইন্টু 2, এক্ষেত্রেও কি হবে ইন্টু 2 হবে অর্থাৎ 28 ইন্টু 2 অর্থাৎ 56। তাহলে 93 থেকে যদি আমি 56-কে মাইনাস করি কত হবে 6, এখানে আসবে হচ্ছে 7 আর এখানে আসবে 6 অর্থাৎ 37। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি বোঝা গেল তো? এইভাবে কিন্তু নাম্বার সিরিজগুলি করতে হবে। লাস্টেরটা চেক করে দেখে নেবে যে সত্যিই এটি এই প্যাটার্নে হচ্ছে নাকি। যদি কারো মনে হয় কোনো কনফিউশন কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না। নেক্সট কি আছে আরও একটি নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজটাও কিন্তু খুব সোজা। কীরকম বলো তো 8 9 19 58 233 এবং লাস্টেরটা আমার কাছে জানতে চেয়েছে কত। তাহলে দেখে নেওয়া যাক। দেখো এখানে কি আছে ইন্টু 1-এর কাছাকাছি 9, আবার 9-এর ইন্টু 2-এর কাছাকাছি 19, এবার আবার 19-এর কি আছে 19-এর ইন্টু 3-এর কাছাকাছি হচ্ছে কি আমাদের 58। তাহলে সেইটা কোন প্যাটার্নে হচ্ছে চলো আমরা দেখে নিই কোন প্যাটার্নে হচ্ছে এক্ষেত্রে। তাহলে 8 দেখো 8 ইন্টু 1 প্লাস 1 9, 9-এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ইন্টু 2 অর্থাৎ 18 প্লাস 1 19। এক্ষেত্রে কত ইন্টু 3 প্লাস 1 কত আসছে আমার 58। তারপরে কত আসছে 58 ইন্টু 4 প্লাস 1 অর্থাৎ 233। লাস্টেরটা কত আসবে 233 ইন্টু 5 প্লাস 1। এবার 233-র সাথে যদি আমি 5 মাল্টিপ্লাই করে কত আসবে এখানে আসবে 5 তারপরে এখানে আসবে 5 15 প্লাস 1 6, এখানে আসবে 1165 প্লাস 1 অর্থাৎ 1166 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু আমাদের নাম্বার সিরিজের কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। নাম্বার সিরিজ আমাদের আজকের মতো এখানে শেষ হয়েছে মনে হচ্ছে। আবার দেখে নিই এবার কী প্রশ্ন আছে। এবার কিছু অ্যারিথমেটিকের প্রশ্ন আছে। কি বলেছি ইফ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট এজ অফ পি অ্যান্ড কিউ আর 3 years অ্যান্ড দ্য রেশিও বিটুইন দ্য এজেস অফ পি অ্যান্ড কিউ আফটার 2 years উইল বি 5:4। তাহলে পি আর কিউ এর এজের ডিফারেন্স কত, ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট এজ অফ পি অ্যান্ড কিউ কত বলেছে, ডিফারেন্স হচ্ছে
3 years। এইটুকু ক্লিয়ার। আমরা ডিফারেন্স আমরা জানি না, আমরা ডিফারেন্স তাহলে এই সাইনে লিখি, কারণ পি বড় না কিউ বড় আমরা জানি না। এবার কি বলেছে, রেশিও বিটুইন দ্য এজ অফ পি অ্যান্ড কিউ আফটার 2 years, অর্থাৎ পির সাথেও 2 অ্যাড হবে, কিউ এর সাথেও 2 অ্যাড হবে। তার রেশিও কত দাঁড়াচ্ছে, রেশিও দাঁড়াচ্ছে কত 5:4, অর্থাৎ 5/4। এবার কি বলেছে, ফাইন্ড দ্য এজ অফ পি আফটার 2 years। দেখো এইটা দেখেই তোমরা বুঝতে পারছো কি পি এর সাথে 2 যোগ করে যদি সেটা বেশি হয় তাহলে অবশ্যই এখানেও পি বড়, তাহলে এখানে কি হয়ে যাবে, পি মাইনাস কিউ হচ্ছে 3। তাহলে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, কত আসবে এখানে দেখো 5q প্লাস 10 ইজ ইকুয়াল টু কত 4p প্লাস 8। ক্লিয়ার। এবার আমরা এখান থেকে কি করি, এখান থেকে পি বের করি ইন টার্মস অফ, আচ্ছা আমার দরকার হচ্ছে পি এর এজটা, এজ অফ পি আফটার 2 years, তাহলে আমরা কি করি, আমরা কিউ এরটাই বের করে ফেলি, কিউ ইন টার্মস অফ পি। তাহলে কিউ যদি ইন টার্মস অফ পি বের করি, দেখো কি হয়ে যাবে পি মাইনাস 3। সাইড চেঞ্জ করলে দেখো কিউ ইজ ইকুয়াল টু পি মাইনাস 3। তাহলে কিউ এর জায়গায় আমি কি বসাবো, পি মাইনাস 3 প্লাস 10 প্লাস 4p, সরি ইজ ইকুয়াল টু 4p প্লাস 8। ব্যাস হয়ে গেল। এখানে আসবে 5p মাইনাস 15 প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে 4p প্লাস 8। এখানে দেখো মাইনাস 5 আসবে। তাহলে আমি যদি এটাকে আরও একটু সাইড চেঞ্জ করি, তাহলে দেখো পি যদি আমি এক সাইডে নিয়ে আসি তাহলে 5p মাইনাস 4p, রাইট হ্যান্ড সাইডে হয়ে যাবে হচ্ছে 8 প্লাস 5। তাহলে পি এর এজ কত চলে আসছে, পি এর এজ চলে আসছে 13 years। অনেকে কি করবে, এখানেই শেষ করে দেবে যে পি এর এজ তো 13, তাহলে কি হয়ে যাবে, অপশান বি সঠিক উত্তর করে দেবে। কিন্তু না, কোশ্চেন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য এজ অফ পি আফটার 2 years, অর্থাৎ পি এর বয়স 2 বছর পরে কত হবে, তাহলে 13 প্লাস 2 অর্থাৎ 15 years। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাই কোশ্চেন কিন্তু খুব ভালো করে পড়তে হবে অবশ্যই, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। বলেছে এ অ্যান্ড বি বোথ স্পেন্ড 30% অফ দেয়ার ইনকাম টুগেদার হুইচ ইজ ইকুয়াল টু 26400। If income of A is 20% more than that of B, find the income of B in rupees. আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি, একটা কিছু দিয়ে তো আমাকে ডিনোট করতে হবে, যে কী দিয়ে ডিনোট করি, আমি ধরে নিচ্ছি এ এর ইনকাম হচ্ছে IA আর বি এর ইনকাম হচ্ছে IB। ক্লিয়ার। এইটুকু বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এইবার বেসিক আমাকে যেটা দিয়েছে, কি দিয়েছে, যে টোটাল অর্থাৎ IA প্লাস IB এটা হচ্ছে তাদের টোটাল ইনকাম, ঠিক আছে। এর 30%, অর্থাৎ এর 30% মানে একে যদি 0.30 দিয়ে গুণ করি তাহলে কত চলে আসবে, এটার ভ্যালু আসবে কত 26400। ক্লিয়ার। তাহলে ইনকাম অফ এ এবং ইনকাম অফ বি টোটাল তাদের দুজনের ইনকাম কত, 26400 বাই 30 ইন্টু হচ্ছে এখানে কত চলে আসবে 100, 0 ক্যান্সেল করলো, এখানে হচ্ছে 8, তাহলে এখানে কত আসবে 88,000 হয়ে গেল কি এ এবং বি এর টোটাল ইনকাম। এবার আরও একটা জিনিস বলেছে, কি বলেছে, ইফ ইনকাম অফ এ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি। ইনকাম অফ এ কি বি এর ইনকামের থেকে 20% বেশি, তাহলে ইনকাম অফ এ বি এর ইনকাম, তাহলে বি এর ইনকাম কত IB, তার থেকেও 20% বেশি, অর্থাৎ 0.20 ইন্টু IB। 20% বেশি হলে তো তাই হয়, তাহলে এটি কি হয়ে যাচ্ছে 1.2 IB। তাহলে IA ইজ ইকুয়াল টু কি 1.2 IB। এইটুকু তো আমি পেয়ে গেলাম। এবার আমি দেখো আরেকটা ইকুয়েশনও পেয়েছি এখানে, কি IA প্লাস IB, আমার কাছে বি এর ইনকামই জানতে চেয়েছে, তাই আমি ইন টার্মস অফ বিতেই বের করব। তাহলে IA প্লাস IB আমি কি জেনেছি 88,000। ব্যাস, আই এর জায়গায় IB ইন টার্মস অফ IBতে ভ্যালুটা বসিয়ে দাও, কত হবে এখানে 1.2 IB প্লাস ইনকাম অফ বি
ইজুকাল টু কত? ইজুকাল টু হচ্ছে 88,000। যোগ করলে এখানে হচ্ছে 2.2 ইনকাম অফ বি অর্থাৎ আইবি, তাহলে 88,000। তাহলে ইনকাম অফ বি কত হয়ে যাবে? ইনকাম অফ বি হয়ে যাবে 88,000 বাই 2.2। পয়েন্ট উঠিয়ে দিলাম, এখানে চলে আসলো 10, এখানে আসলো কত? 44, অর্থাৎ 44 নয় 4, 4 2 3 4, 40,000। ইনকাম অফ বি তাহলে কত? ইনকাম অফ বি বেরিয়ে গেল কিন্তু আমাদের 40,000। ক্লিয়ার? তাহলে কিভাবে করতে হবে দেখো, আমরা কাছে কিন্তু ইনফরমেশান যেটা ছিল তার উপর দিয়ে কিন্তু আমরা দুটো ইকুয়েশান সাজালাম। এই ইকুয়েশানটা 1 ইকুয়েশান, এই ইকুয়েশানটা 2 নম্বর ইকুয়েশান। আমরা কি করলাম? 1 নম্বর ইকুয়েশানে আমরা 2 নম্বর ইকুয়েশানের ভ্যালুটা পুট করে দিলাম, দিয়ে আমরা কি হলো? আমরা পেয়ে গেলাম বি এর ইনকাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। কি বলেছে? ইফ এ ম্যান invest equal sum at the same rate of interest on simple interest for t and t plus 4 years. Respective ratio of their interest get by man is 1:2. দেখো, ইনভেস্ট সেম সাম, ইকুয়াল সাম, আমি যদি সামকে পি ধরি তাহলে দু ক্ষেত্রেই পি। সেম রেট অফ ইন্টারেস্ট, তাহলে দু ক্ষেত্রের ইন্টারেস্ট কত? আর। শুধু ডিফারেন্স কোথায় করছে? টাইমের ক্ষেত্রে আমার ডিফারেন্স করছে। তাহলে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট কত পাচ্ছি? পি আর টি বাই 100 প্রথম ক্ষেত্রে পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে কত পাচ্ছি? পি আর টি এর জায়গায় কি হয়ে যাবে? টি প্লাস 4 বাই 100। কি বলেছে? এই দুটো রেসপেক্টিভ রেশিও কত? 1:2। তাহলে কি করব? এটা যদি আমি 1 নম্বর দিই, এটা যদি আমি 2 নম্বর দিই, 1 নম্বর ভাগ 2 নম্বর, অর্থাৎ ভাগ যদি করি তাহলে দেখো পি আর টি বাই পি আর, এখানে কত চলে আসবে? টি প্লাস 4 ইজুকাল টু কি? 1/2। ব্যাস, সলিউশন করে ফেলো। পি পি ক্যান্সেল, আর আর ক্যান্সেল, তাহলে টি বাই টি প্লাস 4 ইজুকাল টু কি? 1/2। ক্রস মাল্টিপ্লিকেশন করো, 2t ইজুকাল টু টি প্লাস 4, তাহলে টি ইজুকাল টু কত চলে আসলো? টি ইজুকাল টু 4। তাহলে অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। খুব সোজা প্রশ্ন, একদম কম সময় হয়ে যায়, যদি প্র্যাকটিস ঠিকঠাক থাকে মুখে মুখেই হয়ে যাবে কিন্তু। তাহলে ভালো প্র্যাকটিস করে ভালোভাবে করতে হবে কিন্তু এগুলোর সলিউশন। নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। কি বলেছে? 12 men can complete a work in 64 days. Find how many women will require to complete 2/3 of the same work in 16 days. তাহলে কি বলেছে? প্রথমে 12 জন কমপ্লিট করতে পারে 64 ডেজে। তাহলে আমরা কি জানি? আমরা জানি টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কী হয়? নাম্বার অফ ওমেন ইন্টু নাম্বার অফ ডেজ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু নাম্বার অফ ওমেন ইন্টু নাম্বার অফ ডেজ। ক্লিয়ার? তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে ভ্যালু হচ্ছে 12 ইন্টু নাম্বার অফ ডেজ কত ছিল? 64। তাহলে 12 ইন্টু 64 গুণ করলে কত হচ্ছে? 12 ইন্টু 4 8 48, এখানে 6 অর্থাৎ 7 6 8। তাহলে টোটাল ওয়ার্ক আমার এত ওমেন ডেজ। ঠিক আছে, এটা আমার চলে আসলো কি? টোটাল ওয়ার্ক। কিন্তু টোটাল ওয়ার্ক তো হয়নি, হয়েছে কতটা ওয়ার্ক? হয়েছে 2/3 ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ডান মানে আমার নিউ ওয়ার্ক আমার কতটা? যেটা আমার করতে হবে বা যেটা করা হচ্ছে সেটা কতটা? 2/3 অফ দ্য টোটাল ওয়ার্ক। তাহলে 2/3 অফ 7 6 8, তাহলে কত? 2/3 অফ 7 6 8 আমি যদি করি, এখানে যদি আমি 3 দিয়ে ক্যান্সেল করি তাহলে এখানে গেল 2 1 6 অর্থাৎ 5 2 5 6 2 5 6 ইন্টু 2 অর্থাৎ 512 এইটুকু আমার টোটাল ওয়ার্ক করতে হবে। এবার আমরা আবার এই ইকুয়েশানটায় চলে আসব। এই ইকুয়েশানটায় কী ছিল? দেখো, ওয়ার্ক ইজ ইকুয়াল টু কী ছিল? ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওমেন ইন্টু ডেজ, এটাই ছিল। এবার আমাকে কি জানতে চেয়েছে? যে কতজন ওমেন লাগবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওমেন ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই ডেজ, লিখতে পারি নিশ্চয়ই। এবার ওয়ার্ক আমি কত পেলাম?
512 512 512 ডিভাইডেড বাই ডেজ কত ছিল দেখো 16 ডেজ, তাহলে 512 বাই 16 ক্যান্সেল করো, এখানে আসবে 348 1 2 অর্থাৎ 2 32। টোটাল নাম্বার অফ ওমেন আমার কতজন লাগবে 32 জন লাগবে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুব সোজা, কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এইগুলি করে ফেলতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য আমাদের দরকার খুব বেশি করে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু আমরা এগুলি কম সময়ের মধ্যে করতে পারবো না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। কি বলেছে? বলেছে a train running at the speed of 72 km/h crossed a pole in 30 seconds. Find the time taken by the same train to cross the pole with the speed of 54 km/h. কি বলেছে? একটি ট্রেন আছে, যেই ট্রেনটির কি আছে, যেই ট্রেনটির স্পিড হচ্ছে 72 km/h। কত? 72 km/h। সে একটি পোলকে ক্রস করছে 30 সেকেন্ডে। দেখো এখানে আছে km/h, এখানে আছে 30 সেকেন্ড, তাহলে আমাকে এটাকে নিশ্চয়ই এই সেকেন্ড ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 72 km/h যদি আমি 5/18 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাবো? মিটার পার সেকেন্ড। তাহলে এখান দিয়ে গুণ করো, এখানে কত আসবে? 4, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড চলে আসলো আমার সময়। এবার কি এটাকে করলাম, এবার কি বলেছে? 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার। এবার কি বলেছে? ক্রসেস আ পোল ইন 30 সেকেন্ড। 30 সেকেন্ডে ক্রস করছে, তাহলে পোল ক্রস করছে। তাহলে পোল যদি ক্রস করে, পোল যখন ক্রস করে তখন ট্রেন কি করে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাই ক্রস করে। তাহলে ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ হচ্ছে স্পিড, আমরা কি জানি? লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ট্রেনের লেন্থ কত? স্পিড কত ছিল? 20 মিটার পার সেকেন্ড, আর টাইম কত? 30। অর্থাৎ ট্রেনের লেন্থ আমার কত চলে আসলো? 600 মিটার। ট্রেনের লেন্থ কত? 600 মিটার। এবার কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য সেম ট্রেন। সেম ট্রেন ক্রস আ পোল উইথ স্পিড অফ 50 km/h। এবার আবার সেই একই কাজ, 54 km/h আছে, তাকে আমাকে কি করতে হবে? 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত আসবে? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড চলে আসলো কি এক্ষেত্রে আমার ট্রেনটির গতিবেগ। এবার আমাকে সেই একই পোল অতিক্রম করছে। এবার পোল যদি করে, সেম ট্রেন আরেকটা পোল অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে আমি কি জানি? এক্ষেত্রে আমি ট্রেনের লেন্থটা জানি। তাহলে এই যে ইকুয়েশানটা ছিল কি, লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এক্ষেত্রে আমার কাছে কি জানতে চেয়েছে? টাইম টেকেন, কতটা টাইম লেগেছে। তাহলে আমি এই ইকুয়েশানটার থেকে লিখতে পারি টাইম ইজ ইকুয়াল টু লেন্থ, টাইম ইজ ইকুয়াল টু লেন্থ বাই স্পিড। লেন্থ আমি জানি, সেম ট্রেন, তাই 60 হচ্ছে লেন্থ। স্পিড আমি এক্ষেত্রে কত বের করলাম? এক্ষেত্রে আমি স্পিড বার করলাম 15, তাহলে বসিয়ে দাও 15, তাহলে কত এখানে বেরিয়ে আসলো? 40 সেকেন্ড। তাহলে টাইম কত বেরোচ্ছে? 40 সেকেন্ড। অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুব সহজ প্রশ্ন, কিন্তু ট্রিকটা বুঝতে হবে যে কিভাবে করব। যদি কেউ ইউনিট চেঞ্জ না করে করার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট বলেছে দ্য upstream speed and downstream speed of a boat is 10 km/h and 14 km/h respectively, and boat travelled for 3 hours and 6 hours upstream and downstream respectively. If the distance travel in downstream is 44 km more than upstream, find the value of t. তাহলে আপস্ট্রিম গেছে টি সময়, ডাউনস্ট্রিম গেছে কত? 6 ঘন্টায়। এবার দিয়ে দিস, দেখো আপস্ট্রিমেরটা আমার কাছে টি দেওয়া আছে, কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে আমি আপস্ট্রিম নিয়ে কোনো কাজ করতে পারবো না। তাহলে আমি কি করতে পারবো? আমি ডাউনস্ট্রিমটা নিয়ে করতে পারবো। তাহলে ডিস্টেন্স কি? ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ডিস্টেন্স কত গেছে? ডিস্টেন্স আমি যদি ডাউনস্ট্রিমের ক্ষেত্রে ধরি, আমরা কি জানি? ডিস্টেন্স মানে কি? এখানে আছে ডিস্টেন্স। কীভাবে আমরা করব? ডিস্টেন্স আমরা করব হচ্ছে স্পিড ইন্টু টাইম দিয়ে। তাহলে স্পিড এখানে কত? ডাউনস্ট্রিমের ক্ষেত্রে 14,
আর টাইম আমার কত 6। তাহলে কত আমার ডিস্টেন্স চলে আসলো ডাউনস্ট্রিমের ক্ষেত্রে? ডাউনস্ট্রিমের ক্ষেত্রে স্পিড হয়ে গেল 84 কিলোমিটার। তাহলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে স্পিড কত? 84 কিলোমিটার। আবার কি বলেছে? ডিস্টেন্স ট্রাভেল বাই ডাউনস্ট্রিম ইজ 44 কিলোমিটার মোর দ্যান আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিমেরটা কি হবে? আপস্ট্রিমে সে কত ডিস্টেন্স গেছে? এখানে ডিস্টেন্স আপস্ট্রিমে কি গেছে? ডিস্টেন্স আপস্ট্রিম সেটা কি হয়েছে? ডাউনস্ট্রিমে গেছে কি 44 কিলোমিটার বেশি। তাহলে আপস্ট্রিমে কি যাবে? 44 কিলোমিটার কম। অর্থাৎ ডাউনস্ট্রিমের যেটা ডিস্টেন্স তার থেকে তুমি 44 মাইনাস করি, তাহলেই আমি কি পেয়ে যাব? আপস্ট্রিমে কতটা ডিস্টেন্স গেছে। তাহলে কত ডিস্টেন্স গেছে? 40 কিলোমিটার ডিস্টেন্স গেছে। ভালো করে বোঝো। প্রথমে আমরা ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আমরা কি করলাম? ডিস্টেন্সটা বের করে নিলাম। এবার আমাদের কি বলেছে যে না, ডাউনস্ট্রিমে যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা আপস্ট্রিমের থেকে 44 কিলোমিটার বেশি। কিন্তু এখানে তো আমার টি এর ভ্যালুটা দেওয়া নেই। তাহলে আমার তো জানাই নেই যে আপস্ট্রিমে কতটা গেছে, কিন্তু আমার কি জানি? আমি ডাউনস্ট্রিমে জানি কতটা বেশি গেছে সেটাও জানি। তাহলে সেটাকে মাইনাস করেই আমি কি বের করে ফেললাম? আমি আপস্ট্রিমেরটাই বের করে ফেললাম। ক্লিয়ার? এবার এই যে ইকুয়েশানটা এটার থেকেই আমি করব। এক্ষেত্রে কি লিখব? আমরা লিখব ডিস্টেন্স, এবার কি? ডিস্টেন্স আপস্ট্রিম। ডিস্টেন্স আপস্ট্রিম ইজ ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। দেখো এক্ষেত্রে আমি কি জানি? ডিস্টেন্স জানি। ডিস্টেন্স কত গেছে? 40 কিলোমিটার ডিস্টেন্স গেছে। স্পিড জানি, স্পিড কত গেছে? এবার দেখো আপস্ট্রিমের স্পিড কত ছিল? 10 কিলোমিটার। আপস্ট্রিমে কত স্পিড ছিল? 10 কিলোমিটার। টাইম আমি জানি না, টাইম কত? টাইম হচ্ছে টি। ব্যাস হয়ে গেল। এবার আমার কাছে জানতে চেয়েছি টি এর ভ্যালু। টি ইজ ইকুয়াল টু 40/10 অর্থাৎ 4। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? খুব সোজা প্রশ্ন, কিন্তু একটু বুঝে করতে হবে, না হলে কিন্তু পারা যাবে না। কিভাবে আমরা করব বোঝাও যাবে না। নেক্সট কি বলেছে? অ্যান আর্টিকেল ওয়াজ মার্কড অ্যাট 50% অ্যাভাব কস্ট প্রাইস অ্যান্ড অ্যালাউ ₹50 ডিসকাউন্ট। ভালো করে বোঝো, 50% অ্যাভাব কস্ট প্রাইস লিখেছে মার্ক প্রাইসটা। এবার ডিসকাউন্ট দিয়েছে 50 টাকা মার্ক প্রাইসের উপরে। এবার শপকিপার, তারপরেও তার শপকিপারের 50 টাকা লাভ হয়েছে, 50% নয় 50 টাকা লাভ হয়েছে। জানতে চেয়েছে সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল। এবার এটাকে একটু স্টেপে করতে হবে। ফার্স্ট স্টেপ কি? প্রথমে আমার ধরে নিব আমি মার্ক প্রাইস যদি এম হয়, কস্ট প্রাইস যদি সি হয়, তাহলে মার্কস প্রাইস কত? কস্ট প্রাইসের থেকেও 50% বেশি, অর্থাৎ সি প্লাস 50% অফ সি, তাই তো? তাহলে এটাকে আমি লিখতে পারি সি প্লাস 50% অফ সি, অর্থাৎ সি প্লাস 0.5 সি, অর্থাৎ 1.5 সি। ক্লিয়ার? এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমি পেয়ে গেলাম মার্ক প্রাইসের সাথে কস্ট প্রাইসের সম্পর্ক। এইবার কি বলেছে দেখো, বলেছে সেলিং প্রাইস। এবার কি সেলিং প্রাইস কোথায়? কস্ট প্রাইস এবং 50% ডিসকাউন্ট দিয়েছে মার্ক প্রাইসের উপরে। মার্ক প্রাইসের থেকে যদি আমি 50 টাকা বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? আমি পেয়ে যাচ্ছি কি? সেলিং প্রাইস। তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? এটা আমার ইকুয়েশন নাম্বার 2 হয়ে যাচ্ছে। এইবার কি বলেছে? ইফ শপকিপার স্টিল মেড আ প্রফিট ₹50। এবার কি শপকিপার এর পরেও 50 রুপিস, ইফ শপকিপার স্টিল মেড ₹50, মানে এরপরেও শপকিপার 50 টাকা লাভ করেছে। তাহলে লাভ অর্থাৎ প্রফিট। প্রফিট মানে কি? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেটাই তো প্রফিট। তাহলে সেটার ভ্যালু কত দেওয়া আছে? সেটার ভ্যালু দেওয়া আছে 50। তাহলে এইটার নাম্বার আমি দিয়ে দিলাম কত? ইকুয়েশন নাম্বার 3। আমি 3টে ইকুয়েশন এখানে পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? এইবার আমরা এই 3টে ইকুয়েশন থেকে আমরা বের করব সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল। এইবার দেখো এই যে ইকুয়েশনটা, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3 থেকে আমি লিখতে পারি, ইকুয়েশন নাম্বার 3তে কী ছিল? এস মাইনাস সি ইজ ইকুয়াল টু 50। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই লিখতে পারি সি ইজ ইকুয়াল টু এস মাইনাস 50। এইটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। সি ইজ ইকুয়াল টু কী হলো? সাইড চেঞ্জ করে এস মাইনাস 50 হয়ে গেল। এইবার যেটা আছে কি আছে?
সি ইজুকাল টু কী বলেছে, এস মাইনাস 50। এইবার দ্বিতীয় ক্ষেত্রে যাই। দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ এম ইজুকাল টু কী আছে, এম ইজুকাল টু 1.5 সি আছে। সি কী আছে, এম ইজুকাল টু 1.5 কস্ট প্রাইস। এম ইজুকাল টু 1.5 কস্ট প্রাইস। তাহলে 1.5, এবার সি এর জায়গায় আমি লিখতে পারি না এস মাইনাস 50। এইটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। সি এর জায়গায় আমি কি লিখলাম, এস মাইনাস 50। ক্লিয়ার? এইবার আরও একটি জিনিস, কি জিনিস, 1.5 ক্ষেত্রে আমি পেয়ে গেলাম কি, এম এর ভ্যালু আমি এখানে পেয়ে গেলাম। এবার ইকুয়েশন নাম্বার 2-তে যাই। ইকুয়েশন নাম্বার 2 থেকে দেখো আমি লিখতে পারি এস ইজুকাল টু কী আছে, এম মাইনাস 50। এম এর জায়গায় আমি লিখে দিচ্ছি কি 1.5 ইন্টু এস মাইনাস 50 মাইনাস 50। এস মাইনাস 50 কোথার থেকে পেলাম, এই ইকুয়েশনটার থেকে আমি পেয়ে গেলাম কি এস মাইনাস 50। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি এক্ষেত্রে কিন্তু একটা এস মানে যেই এমন একটা ইকুয়েশান পেলাম যে ইকুয়েশানটাতে কি আছে, আমার শুধুমাত্র এস আছে। আমার তো এসের ভ্যালুই দরকার। ব্যাস, এই ইকুয়েশানটাকে এবার আমরা সলভ করে ফেলি। তাহলে এস ইজুকাল টু দেখো লিখতে পারি 1.5 এস মাইনাস 1.5-এর সাথে যদি আমি 50 গুণ করি তাহলে এখানে কত আসবে, তাহলে এখানে আসবে 75 মাইনাস 50। 1.5 এর 75 মাইনাস এখানে 50, তাহলে এখানে কত চলে আসবে, এখানে যদি আমি সাইড, আচ্ছা আগে সাইডটা পরে চেঞ্জ করি, এখানে 1.5 এস মাইনাস 125 কত চলে আসলো, মাইনাস 125। এবার সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করার পরে দেখো পাচ্ছি 1.5 এস মাইনাস এস ইজুকাল টু 125। ক্লিয়ার? 1.5 এস তাহলে 0.5 এস ইজুকাল টু কি 125। ক্লিয়ার? তাহলে এস ইজুকাল টু 125 বাই 0.5। পয়েন্ট তুলে দাও, এখানে আসবে 10, এখানে দিয়ে গেল কত 25, অর্থাৎ সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 250। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এই কোশ্চেনটা কিন্তু বেশ একটু ট্রিকি প্রশ্ন। যদি এই ইকুয়েশানগুলোকে সাজাতে না পারো তাহলে কিন্তু কোশ্চেনটা সহজে করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে কি আছে, এগুলো আমাদের সিম্পলিফিকেশান আছে। আমি আগেই বলেছি সিম্পলিফিকেশান করার জন্য কিন্তু আমাদের নাম্বার সিস্টেমের ওপর প্রচণ্ড দখল চাই, তাই তো? না হলে কিন্তু আমরা সিম্পলিফিকেশান করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আমরা সিম্পলিফিকেশানটা কিভাবে করব, আমরা কি বলেছি নাম্বার সিস্টেমের ওপর দখল, কিন্তু আমাদের কিন্তু ক্যালকুলেশানটা ঠিক করে করতে হবে। তো কি আছে, 48% অফ 625, তাহলে 48 বাই 100 ইন্টু 625, এটি গেল ফার্স্ট পার্ট। নেক্সট কি আছে, ভাগ। এবার ভাগ, এবার 0.75কে আমরা কি লিখতে পারি 3/4। এবার ভাগ সেটা যখন ইন্টু হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে 4/3। ডিভিশনটা যখন মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে 4/3। ব্যাস হয়ে গেল। এবার 20, এবার আমরা যদি ক্যান্সেল করি 25 দিয়ে যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে আসবে 25, এখানে আসবে 4 ইন্টু 3 12, এখানে কত চলে আসবে, এখানেও চলে আসবে 4। তাহলে 25 ইন্টু 16 অর্থাৎ কত 400 হয়ে গেল আমাদের অ্যান্সার। অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে খুব স্পিডে, এর থেকেও তাড়াতাড়ি কিন্তু ক্যালকুলেশনগুলিকে করতে হবে। নেক্সট কি আছে, 40% অফ 400। এবার রাইট সাইডে কি দেওয়া আছে, রাইট সাইডে দিয়ে দেওয়া আছে আমাদের কি 250। তাহলে 40% অফ 400, তাহলে 40% 400% নিচে আছে 100, ক্যান্সেল হয়ে গেল। তাহলে 40% অফ 400 যদি আমি এটাকে শর্টে করতে চাই তাহলে এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 160। তাহলে আমি এইখানে আমার কত, আমি যদি এই পার্সেন্টটাকে যদি আমি ধরি এক্স, তাহলে আমার দেখো এখানে আসবে 3x ইজুকাল টু 250 মাইনাস 160। তাহলে 250 মাইনাস 160 মানে হচ্ছে 90। 3x ইজুকাল টু 90, তাহলে x ইজুকাল টু কত চলে আসলো 30। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
খুব তাড়াতাড়ি ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, কারণ আরআরবির ক্ষেত্রে কিন্তু তোমাকে ক্যালকুলেশানেই সময় বাঁচাতে হবে। এই একটা সময় বাঁচিয়ে কিন্তু তুমি আরেকটি জায়গায় ব্যবহার করতে পারবে। নেক্সট কি আছে, 12% অফ, জানি না আমরা কত দেওয়া আছে, তাহলে 12/100 এখানে দেওয়া আছে। আবার এখানে ব্র্যাকেটে কি আছে, এক্স প্লাস 100 ইজুকাল টু কত, 18, সরি এখানে আসবে 18। তাহলে এখানে কি আসলো, x/100 ইজুকাল টু কত, 1800/12। তাহলে 1800/12 এটাকে যদি আমি ক্যান্সেল করি তাহলে কত হয়ে যাবে, তোমরা সবাই জানো 12 × 10 কত হয়ে যাচ্ছে, 12 × 10 মানে 120 প্লাস এখানে আসে 60 অর্থাৎ 5, অর্থাৎ এখানে কত চলে আসবে 15150। তাহলে x ইজুকাল টু কত, 150 মাইনাস 100 অর্থাৎ 50 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। নেক্সট কি আছে, 119 প্লাস 41 প্লাস 9 ইজুকাল টু এটা কতর স্কোয়ার, তাহলে 41 প্লাস 9 41 প্লাস 9 অর্থাৎ 50, আর 119-এর সাথে যদি আমি 50 যোগ করি তাহলে কত হয়ে যাবে 169। 169 কতর স্কোয়ার, 13-এর স্কোয়ার। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। সময় বাঁচিয়ে বাঁচিয়ে করতে হবে। এখানে যোগটা আছে 41 আর প্লাস 9 করে ফেললে 50 হয়ে গেল, 50-র সাথে তুমি কি করলে 119 যোগ করে ফেললে, তাহলে কত হয়ে গেল 169, অর্থাৎ 13 স্কোয়ার ইজুকাল টু 169। ক্লিয়ার? নেক্সট কি আছে, 3^4 9^7 ডিভাইডেড বাই 27^6। এখানে কিন্তু তোমাকে ইন্ডিসেসের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে 3^4 3^4 থাক, 9^7 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার, তার পাওয়ারে কি আছে 7, বাই আছে কি 27^6, 27কে আমি 3 এর পাওয়ারে কি লিখতে পারি 3 কিউব, এখানে আছে 6। তাহলে এখানে কত হচ্ছে, উপর দেখো আসছে 3^4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 7 × 2 অর্থাৎ 14, নিচে কত চলে আসছে 3, 6 × 3 অর্থাৎ 18। আবার পাওয়ার ইন্টু পাওয়ার যদি পাশাপাশি থাকে 3^4 × 3^14 তাহলে কি হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 14 + 4 অর্থাৎ 18/3^18। তাহলে কত হয়ে যাচ্ছে 3 পাওয়ার নিচে তাহলে মাইনাস, তাহলে 3^18 - 18 অর্থাৎ 3^0। এইভাবেও করতে পারো। আবার 3^18 3^18 ক্যান্সেল করা মানে 1, এটা মানেও 3^0। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে ইন্ডিসেসের কনসেপ্টটাও কিন্তু আমাদের সিম্পলিফিকেশানের ক্ষেত্রে ভীষণ ক্লিয়ার রাখতে হবে। নেক্সট দেখি কি বলেছে, নেক্সট আরও একটি সিম্পলিফিকেশান কি আছে, এখানে আছে 441। তাহলে এখানে তোমাকে ক্লিয়ার মনে রাখতে হবে যে কোনটির স্কোয়ার কি, 441 কার স্কোয়ার, 441 21-এর স্কোয়ার। তাহলে 21 ডিভাইডেড বাই 7 কত আসছে 3, তাহলে 3 আসছে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে কি আসছে, আমি যদি ধরি এক্স আমাকে বের করতে হবে -180, তাহলে এক্সের ভ্যালু কত চলে আসলো, সাইড চেঞ্জ করে 183, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এইভাবে স্কোয়ার কিউ, তুমি এখন যদি 441কে স্কোয়ার রুট করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, যেটা তোমাদের পরীক্ষার হলের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট কি আছে 432, এখানে আছে 205। তাহলে আমি প্রথমে কি করি 550-র সাথে 205 যদি আমি অ্যাড করে নিই তাহলে কত হয়ে যাচ্ছে 755। 755-এর থেকে এবার আমি কি করব 432কে মাইনাস করব, এখানে আসছে 3, এখানে 2, এখানে আসছে 3, অর্থাৎ 323 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আরেকবার চেক করে নিই যেহেতু অ্যান্সারটা মিলছে না। 550-205, এখানে আসছে 557 মাইনাস 432, অবশ্যই যখন 432 আছে ইউনিট প্লেসে অবশ্যই 3 আসবে, তাহলে এখানে অপশান নেই কোনো কারণে, অপশানটি হয়তো 323-323-র জায়গায় 324, এটা হয়ে যাবে হয়তো 323। তাহলে আর যদি না থাকে তাহলে তো অবশ্যই তোমাদের স্কিপ করেই যেতে হবে। নেক্সট কি আছে, নেক্সট আমাদের কাছে আরও একটি সিম্পলিফিকেশান আছে।
কি সিম্পলিফিকেশন? এই সিম্পলিফিকেশনগুলোর করারও একটি ট্রিক আছে। কীরকম ট্রিক? প্রথমে তোমাকে এই ফ্র্যাকশানগুলোকে ভুলে যেতে হবে। ফ্র্যাকশানটাকে ঠিক আমরা আলাদা করে দেবো। ফ্র্যাকশান ভুলে গিয়ে ফার্স্টে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করো। 9 আর 7 এর দিকে হচ্ছে 5 এবং 6। লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলো 9 প্লাস 7, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে। একটু জায়গা রেখে রাইট হ্যান্ড সাইডে এই কোশ্চেন মার্কের জায়গায় আমরা লিখে ফেলছি কি এক্স। আবার রাইট হ্যান্ড সাইড যে দুটো নাম্বার আছে অর্থাৎ 5 প্লাস 6 করে ফেলো। এইবার আমরা আলাদা করে লিখবো ফ্র্যাকশানগুলোকে। লেফট হ্যান্ড সাইডে কী কী আছে? 1/3 আর 1/2। রাইট হ্যান্ড সাইডে কী কী আছে? 1/6 প্লাস 1/3। ব্যাস, এবার তো একদম সহজ। 9 প্লাস 7 কত হয়? 16। আর এখানে 1/3 প্লাস 1/2 এটা যোগ করলে কত হয়? এখানে হয়ে যায় 5/6। এক্সের জায়গায় এক্স রাখো। 6 প্লাস 5 কত হয়? 11। রাইট হ্যান্ড সাইডে 1/6 আর 1/3 কত হয়? 3/6। কাটাকাটি করার দরকার নেই, কারণ ক্যালকুলেশন আমাদের এতেই সহজ হবে। এবার এক্স ইজুকাল টু কি? এক্স ইজুকাল টু ঠিক একইভাবে পূর্ণ সংখ্যাগুলোকে একসাথে লেখো, অর্থাৎ 16 - 11কে আলাদা লেখো, আর ওদিকে লেখো 5/6 - 3/6কে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 5, আর এখানে হয়ে যাচ্ছে দেখো 2/6, অর্থাৎ কত? 2/6কে যদি আমি কাটি এখানে হচ্ছে 1/3, অর্থাৎ 5 1/3। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল তো? এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো আমাদের খুব সহজে করে ফেলতে হবে। তোমরা যখন প্র্যাকটিস করবে, তোমরা যখন প্র্যাকটিস মক দেবে, তখন তো এত করার দরকার নেই, তখন খুব তাড়াতাড়ি তোমরা এই ক্যালকুলেশনগুলো কিন্তু করে ফেলতে পারবে। নেক্সট একটি ছোট্ট আমাদের ডিআই আছে। তো এই ডিআইয়ের সাহায্যে আপাতত সিম্পলিফিকেশান আশা করি শেষ হয়েছে। তো এই ডিআই দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করব। ডিআই মানেই বুঝতে পারছো, ডিআই রিলেটেড কটি প্রশ্ন থাকবে? 5টি প্রশ্ন থাকবে। থাকার তো কথা, খুব বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকে। তো এখানে কি বলেছে? দ্য টেবল গিভেন বিলো শোজ নাম্বার অফ অর্ডার্স রিসিভড বাই 3 PQR কোম্পানিজ of their 3 items. Read the data carefully and answer. কি আছে? এ বি সি আইটেম আছে এবং কোম্পানি কি কি আছে? PQR। এবার কোশ্চেনগুলোকে আমাকে অ্যান্সার করতে হবে। কি বলেছে? টোটাল অর্ডার্স অফ আইটেম এ অ্যান্ড বি রিসিভড বাই আর। আর এ অ্যান্ড বি মিলিয়ে টোটাল কটি আইটেম রিসিভ করেছে বলো তো? খুব সোজা, 180টি। এবার কি বলেছে? এটি হাউ মাচ মোর দ্যান টোটাল অর্ডার্স অফ আইটেম রিসিভড আইটেম বি অ্যান্ড সি রিসিভড বাই কিউ। বি অ্যান্ড সি এই দুটোকে কিউ রিসিভ করেছে কত? দেখো এক্ষেত্রে যদি আমি যোগ করি তাহলে কত হবে? বি অ্যান্ড সি কতগুলো রিসিভ করেছে? বি অ্যান্ড সি আইটেম কিউ কতগুলো রিসিভ করেছে? বি আর সি আইটেম বি রিসিভ করেছে 70, বি আইটেম রিসিভ করেছে কিউ 70টি এবং সি আইটেম করেছে কটি? 90টি। তাহলে এটি যোগ করলে কত হয়ে যাচ্ছে? 160। তাহলে 180 - 160 অর্থাৎ কত? 20। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। খুব সোজা, কিন্তু তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। নেক্সট কি বলেছে? ফাইন্ড টোটাল অর্ডার্স অল 3 আইটেম রিসিভড বাই আর। আর 3টে অর্ডার মিলিয়ে কত রিসিভড করেছে? দেখো 80 প্লাস 100 8 প্লাস 30, অর্থাৎ 80 প্লাস 30 মানে 110, অর্থাৎ 210টি রিসিভ করেছে হচ্ছে আর এ বি সি আইটেম মিলিয়ে। কি বলেছে? হোয়াট পার্সেন্ট, এখানে একটা কিন্তু পার্সেন্ট চেয়েছে। মোর দ্যান দ্যাট অফ টোটাল অর্ডার রিসিভড বাই কিউ। কিউ কতগুলি অর্ডার রিসিভড করেছে? তাহলে 70 প্লাস 40 এক্ষেত্রে কত? 110, আর এখানে কত আছে? 90, অর্থাৎ 200টি। তাহলে কিউ রিসিভ করেছে কটি? 200টি। আর আর রিসিভড করেছে কটি? আর রিসিভড করেছে 210টি। তাহলে রিসিভ আর কিউয়ের থেকে কটি বেশি রিসিভ করেছে? আর কিউয়ের থেকে 10টি বেশি রিসিভ করেছে। ক্লিয়ার? তাহলে কি হবে? 10/200 ইন্টু কত? ইন্টু হচ্ছে আমার 100। ক্যান্সেল করে কত পার্সেন্ট আসলো আমার 5%। তাহলে অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে কত পার্সেন্ট বেশি করেছে? 5% বেশি করেছে। নেক্সট, ফাইন্ড দ্য রেশিও অফ টোটাল অর্ডার অফ আইটেম রিসিভড এ অ্যান্ড বি রিসিভড বাই পি টু টোটাল অর্ডার্স অফ আইটেম বি অ্যান্ড সি রিসিভড বাই কিউ।
এ অ্যান্ড বি এটি পি কতগুলো রিসিভ করেছে, দেখো এ অ্যান্ড বি মিলিয়ে পি কতগুলো রিসিভ করেছে, পি রিসিভ করিয়েছে 140টি, কারণ 80 + 60। আর বি আর সি মিলিয়ে কিউ কটি রিসিভ করেছে, বি আর সি মিলিয়ে কিউ কটি রিসিভ করেছে, কিউ করেছে দেখো 70 + 90 অর্থাৎ 160। আমার কাছে জানতে চেয়েছে এই দুটি রেশিও, তাহলে 140 আর 160 রেশিও কত হয়ে যাচ্ছে, 7:8। অপশান ই হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি সোজা তো, খুব সহজেই কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করে ফেলতে পারবে। নেক্সট, ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ অর্ডারস অফ আইটেম বি রিসিভড বাই কিউ অ্যান্ড আর। অ্যাভারেজ নাম্বার অফ অর্ডারস অফ আইটেম অ্যাভারেজ নাম্বার অফ অর্ডারস অফ আইটেম বি, এই বি আইটেমটি কিউ অ্যান্ড আর মিলিয়ে যতগুলো রিসিভ করেছে তার অ্যাভারেজ। তাহলে কিউ এবং আর মিলিয়ে বি কতগুলি রিসিভ করেছে, টোটাল 170টি। তাহলে অ্যাভারেজ কত হবে, অ্যাভারেজ হয়ে যাবে আমার 65, কারণ 85 কত হয়ে যাবে আমার এখানে 85। এবার কি বলেছে, সেটি হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল অর্ডারস অফ আইটেম এ রিসিভড বাই পি। তাহলে এই যে 85, সেই 85 পি এ আইটেম যতগুলি রিসিভ করেছে অর্থাৎ 80, তার কত পার্সেন্ট। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে এই যে 85, সেই 85 এর কত পার্সেন্ট। তাহলে দেখে নিই, 85/80 ইন্টু 100। তাহলে এখানে যদি আমি এখানে ক্যান্সেল করে দিই, তাহলে এখানে কত চলে আসবে, এখানে 85 অর্থাৎ, আচ্ছা আরও একটু ক্যান্সেল করি, এখানে আমার কত চলে আসবে 4, এখান দিয়ে গেলে আসবে 5। তাহলে 85 × 5 অর্থাৎ 425/4। এটিকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, কারণ অপশানগুলো আমার সিম্পলিফাই আছে, 1, তারপরে 0, তারপরে 6, 1/4%, অর্থাৎ অপশানে বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, সোজা তো, খুব সহজেই কিন্তু এগুলি করে ফেলতে পারবে। নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন, ফাইন্ড টোটাল অর্ডারস অফ আইটেম এ বি সি রিসিভড বাই পি। এ বি সি মিলিয়ে পি কতগুলি রিসিভ করেছে, খুব সোজা, 80 + 60 কত হয়ে যাচ্ছে, 140 + 50 অর্থাৎ 190। অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা কিন্তু আজকে একটা আরআরবি ক্লার্ক বা পিওর যে কোয়ান্ট পোর্শন হয় তার একটা সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে সাজানো একটি পেপার আমরা সলভ করলাম। যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে কোনো প্রশ্নে, সে নির্দ্বিধায় কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।